দেখুন, আমি আজকের ভিডিওতে ইলেকট্রিক্যাল মেশিনের খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট অর্থাৎ ট্রান্সফরমার সম্পর্কে আলোচনা করব। ট্রান্সফরমার কিভাবে কাজ করে এর ডিটেলস সম্পর্কে, এবং এর আগে আমি ডিসি মেশিন এবং এসি মেশিনের বিভিন্ন হিস্টেরেসিস, ইডি কারেন্ট লস, সেগুলোর বেসিক থিওরিটা সেখানে আমি আলোচনা করি নাই সেই প্লেলিস্টগুলোতে। তার অবশ্যই কোনো কারণ আছে, সেটা ট্রান্সফরমারের ক্ষেত্রে আলোচনা করাটা সুবিধাজনক বিধায় আমি সেটা পেন্ডিং রেখেছি। আমি ট্রান্সফরমারে ইনশাল্লাহ এই হিস্টেরেসিস, এডি কারেন্ট লস সম্পর্কে ডিটেলস দিয়ে আলোচনা করবো, কি কারণে এই হিস্টেরেসিস, এডি কারেন্ট লস গুলো হয় সে সম্পর্কে। তো যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে আমি বলবো যে আমার কিন্তু ট্রিপলির উপরে অনেকগুলো কোর্স নিয়ে আমি ভিডিও দিয়েছি, প্রায় 300-র উপরে ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন এই মুহূর্তে। তো আপনারা আগে আমার প্লে লিস্টে গেলেই দেখবেন যে সিকোয়েন্সিয়ালি সব ভিডিও দেওয়া আছে। তো এই ইয়েতে আমি ট্রান্সফরমারের একটি ভিডিও সিরিজ তৈরি করছি। তো আজকের কনসেপ্টে আসি যে আমাদের ট্রান্সফরমার কিভাবে কাজ করে। তো ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রথমত যে জিনিসটা আমাদের যে প্রিন্সিপালটা ফলো করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা আপনারা এইচএসসি লেভেল থেকে করে আসতেছেন যে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ল, অর্থাৎ ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, তো এইটার উপর বেস করে মেইনলি ট্রান্সফরমার তৈরি করা হয়। তো আমি দেখুন খুব সিম্পলি আপনাদের জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। দেখুন, আমি একদম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের একদম বেসিক ফিগারটা আমি আঁকাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যদি একটা ম্যাগনেট এখানে আমরা চিন্তা করি, তো এখানে একটা ম্যাগনেট আমি দিলাম এবং এর আশেপাশে আমি একটা কয়েল চিন্তা করব। ঠিক আছে, কয়েল বলতে একটা কয়েল আমি চিন্তা করতেছি, এর আশেপাশে এরকম একটা কয়েল ধরুন রাখা আছে। ঠিক আছে, কয়েল বলতে পেঁচানো তার। তো এটা অ্যাকচুয়ালি আমি কয়েলের জায়গাটা একটু দেখিয়ে দিই। এই জায়গায় ধরুন যে প্যাচটা আছে, এরকম একটা কয়েল দিয়ে আমি এখানে জাস্ট একটা ধরুন অ্যামিটার রাখলাম বা ভোল্ট মিটার রাখলাম, যেটাই বলুন। তো দেখুন আমাদের ম্যাগনেট ম্যাগনেট সম্পর্কে আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। ম্যাগনেট যে কাজটা করে যে আমরা একেবারে একেবারে যারা এই সম্পর্কে হয়তো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক সম্পর্কেও ধারণা নেই, বাট আমরা একটা জিনিস জানি যে ম্যাগনেট অর্থাৎ চুম্বক লোহা জাতীয় জিনিসকে আকর্ষণ করে, শুধুমাত্র এতটুকুই জানি। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক লতে যে জিনিসটা দেখানো হয়েছে যে আমাদের এই ম্যাগনেটটাকে যদি ক্রমাগত গতিশীল রাখি। ঠিক আছে, ক্রমাগত গতিশীল বলতে আপনি ধরুন যে ম্যাগনেটটা একবার এখানে রাখলেন, আবার উল্টায় আরেক পজিশনে দিলেন, আবার উল্টায় আবার আগের পজিশন, আবার উল্টায়, এইভাবে ক্রমাগত আপনি ধরুন যে ঘুরাচ্ছেন, হাত দিয়েই আপনি ঘুরাচ্ছেন, সে মনে করুন ম্যানুয়ালি আপনি ঘুরাচ্ছেন। ঠিক আছে, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? এটা তো একটা নর্থ পোল আর সাউথ পোল আছে। ধরুন যে এটা প্রথমত নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে আপনি এটা একটা ইনিশিয়াল কন্ডিশন মনে করুন। তো আপনি ম্যানুয়ালি এখন ঘুরাচ্ছেন। তো ম্যানুয়ালি ঘুরালে কি হবে? নর্থ পোলটা আমার কি, এটা ঘুরে এই প্রান্তে চলে আসলে আমার কি, এই প্রান্তটা সাউথ পোল আর এই প্রান্তটা নর্থ পোল হবে। তাহলে এখন যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে এই বর্তনী বা সার্কিটে দেখুন যে কোনো পাওয়ার সোর্স কিন্তু নাই। ঠিক আছে, পাওয়ার সোর্স নাই, কিন্তু আপনি যদি চুম্বকটাকে এরকম ডাইনামিক করেন তখন দেখবেন যে এই অ্যামিটারের কাঁটাটা নড়ে উঠবে। তো অ্যামিটারের কাঁটাটা নড়ে ওঠা মানে কি? অবশ্যই এই কুণ্ডলীর মধ্যে দিয়ে একটা কারেন্ট তৈরি হয়েছে। যতক্ষণ এই ম্যাগনেটটা এরকম গতিশীল থাকবে ততক্ষণ দেখবেন যে এর ভিতর কারেন্টটা আপনি পাবেন। অ্যামিটার রাখলেই আপনি দেখবেন যে কারেন্টটা পাবেন। অর্থাৎ আমার এখানে কিন্তু মেইনলি একটা ইএমএফ জেনারেট হয়েছে এই কুণ্ডলীর অ্যাক্রসে। এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটার উপস্থিতিতে একটা কারেন্ট তৈরি হয়েছে, এবং তার কারণটা কি? ম্যাগনেটটাকে ক্রমাগত গতিশীল রাখা। ম্যানুয়ালি আপনি যে চেঞ্জ করতেছেন এর মাধ্যমে কিন্তু এর ভিতরে একটা ভোল্টেজ তৈরি হয়েছে, অর্থাৎ ইএমএফ মেইনলি বলা হয়, এটাকে বলা হয় ইএমএফ। এই কুণ্ডলীতে একটা ইএমএফ জেনারেটের মাধ্যমে এই কারেন্টটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো ফ্যারাডে আরো গবেষণা করছে, এখানে এই কুণ্ডলী প্যাচ গুলো বাড়িয়ে কমিয়ে দেখেছে। তো বাড়িয়ে কমিয়ে দেখার পর দেখছে যে আমার এই কুণ্ডলীতে প্যাচ যত বেশি হবে
এইখানে তৈরিকৃত ইএমএফ এর পরিমাণটা তত বেশি শক্তিশালী হবে। ঠিক আছে, অর্থাৎ তত বেশি ইএমএফ এই কুণ্ডলীতে জেনারেট হবে। ঠিক আছে, তো ইএমএফ বেশি জেনারেট হওয়া মানে কারেন্টও ইএমএফ বেশি জেনারেট, সরি, ইএমএফটা বেশি জেনারেট হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে ফর্মুলাটা আপনাদের এইচএসসি তে লেখা হয়েছিল সেই ফর্মুলাটা হচ্ছে ইএমএফ ই ইজ ইকুয়াল টু এন ইন্টু ডি ফাই বাই ডিটি। ঠিক আছে, এইরকম একটা ফর্মুলা আপনারা এইচএসসি তে পড়ে এসেছেন। অর্থাৎ ইতে হলো এই তৈরিকৃত ইএমএফটা, এনতে হলো এই এটাকে কি বলে, এই প্যাচ সংখ্যা। ঠিক আছে, এই প্যাচ সংখ্যা অর্থাৎ টার্ন টার্নের নাম্বার যত বেশি হবে তত বেশি ইএমএফ জেনারেট হবে। দেখুন সমানুপাতিক সম্পর্ক। আর ফাইতে হলো ফ্লাক্সের সাথেও ফ্লাক্স যত বেশি হবে তৈরিকৃত ভোল্টেজটাও তত বেশি হবে। আর এখানে একটা ডেরিভেটিভ আনা হয়েছে দেখুন সময়ের সাপেক্ষে। ঠিক আছে, একক সময়ে ফ্লাক্সের পরিবর্তন। ঠিক আছে, তার সাথে সরাসরি এটা প্রপোর্শনাল। তো এটা হচ্ছে আমাদের এইচএসসি কনসেপ্ট। এখন ট্রান্সফরমারের ক্ষেত্রে এই লজিকটাকে আমরা মোটামুটি কাজে লাগানোর চেষ্টা করি। তো আমি দেখুন একটি ফিগার আমি আঁকানোর চেষ্টা করছি ট্রান্সফরমারে। এর ঠিক ইমিডিয়েট নিচেই আমি একটা ফিগার আঁকাচ্ছি। এইরকম একটা রেক্টেঙ্গেল একটা শেপ আমি নেব। আমি বলে দিচ্ছি কেন এরকম শেপ, বা সরি একটু বাঁকা হইলো। এটাকে মেইনলি বলা হয় হচ্ছে ম্যাগনেটিক কোর, ট্রান্সফরমারের ম্যাগনেটিক কোর। ঠিক আছে, এখন প্রথমত যে কাজটা করব, এটাতে একটা প্যাচ আমি দেবো, কুণ্ডলীর একটা প্যাচ দেবো, কয়েলের একটা প্যাচ আমি দেবো। ধরুন যে এই সাইডে আমি শুরু করতেছি, এই সাইডে দেখুন আমি কয়েলের একটা প্যাচ আমি দিচ্ছি। অর্থাৎ এই যে লাইক এই কুণ্ডলীটা, ঠিক আছে, কুণ্ডলীর একটি প্যাচ আমি এখানে দিয়ে দিলাম। এবং সেকেন্ডারি সাইডেও আমি একটি প্যাচ দেব, বাট এটার তুলনায় টার্ন নাম্বারটা এখানে দেখুন যতটুকু টার্ন নাম্বারটা আছে তার তুলনায় ছোট টার্ন নাম্বার দেব। ঠিক আছে, অর্থাৎ প্যাচ একটু কম দিব এখানে। তো আমি প্যাচ কম দিব এবং তারটাকে একটু মোটা রাখবো। আমি ধরুন যে এই দুইটা দিয়ে আমি বুঝিয়ে দিলাম। এখন তারটাকে একটু মোটা করে দিব, একটু বোল্ড করে দিব। এর অবশ্যই কোনো কারণ আছে যার কারণে আমি এরকম করতেছি। দেখুন আপনারাই ক্লিয়ার হয়ে যাবেন একটু পরেই, আমি বুঝিয়ে দিচ্ছি সবকিছু। তারটাকে মোটা করার জন্য আমি এরকম এগুলো কোশ্চেন কিন্তু আপনাদের যে কোনো ইন্টারভিউ বোর্ডে ইয়ে করতে পারে, আমি কেন এরকম মোটা দিলাম, কেন এইভাবে কানেকশন দিলাম। তো দেখুন আমি এই ইয়েটাকে পুরো শেপটাকে রেক্টেঙ্গেল এই শেপটা এটাকে তৈরি করব হলো আয়রন দিয়ে। প্রথমত এটাকে আমি তৈরি করব হচ্ছে আয়রন দিয়ে। ঠিক আছে, বলতেছি আমি কেন আয়রন দিয়ে তৈরি করব তাও আমি বলে দিচ্ছি। তার আগে দেখুন আমাদের এটাকে মেইনলি আমি বলবো হচ্ছে প্রাইমারি সাইড, ট্রান্সফরমারের প্রাইমারি সাইড। এদিক দিয়ে আমরা একটা এসি ভোল্টেজ ইন করাবো এবং এটাকে আমি বললাম ইপি। ঠিক আছে, ইপি। এবং এই সাইড দিয়ে আমি একটা আউট পাবো যেটাকে আমি লোডে দিয়ে দিব। তো এটাকে আমি বললাম হচ্ছে ইএস। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড এদের মধ্যে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমারের এই পয়েন্টটা আমি একটু লিখতেছি, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই, নো ইলেকট্রিক্যাল কানেকশন। ইলেকট্রিক্যাল কানেকশন নাই বলতে দেখুন প্রাইমারি আর সেকেন্ডারি সাইডের মধ্যে কোনো তার জয়েন্ট দেওয়া নাই বা শর্ট করা নাই। তার মানে আমি সরাসরি বলতে পারতেছি যে ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই। বাট
এই ম্যাটেরিয়ালটা আয়রন দিয়ে তৈরি করা হয়েছে। তার মেইন কারণটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে একটা সেতু তৈরি করা। ঠিক আছে, আয়রন যে কাজটা করবে, আমার ইলেকট্রিক্যাল কানেকশন নাই, বাট আয়রনটা যে কাজটা করবে, আয়রন আমরা জানি যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, যার কারণে এটাকে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল প্লাস একই সাথে কন্ডাক্টর, কিছুটা কন্ডাক্টিভিটি আয়রনের ভিতরে আছে। যার কারণে আয়রন যে কাজটা করবে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডকে ম্যাগনেটিক্যালি কানেক্টেড করবে। ঠিক আছে, ইলেকট্রিক্যালি কানেক্টেড করবে না, বাট আয়রন যে কাজটা করবে এদের মধ্যে ম্যাগনেটিক্যাল একটা সম্পর্ক বিল্ড আপ করবে। ঠিক আছে, তাহলে আমি দেখতেছি প্রাইমারি এবং সেকেন্ডারি সাইড আমার মেইনলি ম্যাগনেটিক্যালি কানেক্টেড। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ম্যাগনেটিক্যালি কানেক্টেড। এখন যদি আমরা এই উপরের প্রিন্সিপালটা এখানে একটু অ্যাপ্লাই করি, তাহলে দেখুন এদিক দিয়ে আমি এসি ভোল্টেজ ইন করাচ্ছি এই দুই প্রান্ত দিয়ে। ঠিক আছে, এসি ভোল্টেজ ইন করাইলে আমি এরকম একটা আউটপুট পাবো। ধরুন যে এসি ভোল্টেজ, তাহলে কি পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। ঠিক আছে, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই কয়েলের ভিতর একটা আমার কি, এই যে এই প্রিন্সিপালটা খেয়াল করুন। আচ্ছা, এই প্রিন্সিপালটা না, আমরা এখানে এর উল্টো প্রিন্সিপালটা, আমরা ভোল্টেজ ইন করাচ্ছি, ভোল্টেজ এখানে আছেই। ঠিক আছে, এবং সেই ভোল্টেজটা ক্রমাগত কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। একবার এই ভোল্টেজটা একবার পজিটিভ দিকে, আরেকবার নেগেটিভ দিকে, যার মাধ্যমে যে ঘটনাটা ঘটবে, প্রথমে এইখানে নর্থ পোল এবং সাউথ পোল, সে মনে করুন এখানে প্রথমে পজিটিভ হাফ সাইকেলের জন্য নর্থ এবং সাউথ পোল তৈরি হলো, পরবর্তীতে কিন্তু এটা ইন্টারচেঞ্জ হয়ে সাউথ এবং নর্থ হবে। ঠিক আছে, এটা হলো প্রথম কাজ। এবং সাথে সাথে একটা এখানে একটা প্রাইমারি সাইডে একটা ফ্লাক্স জেনারেট হবে। ঠিক আছে, যে ফ্লাক্সটা, এই ফ্লাক্সটাও জেনারেট হয় আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে। এখানে একটা ফ্লাক্স জেনারেট হবে, সেই ফ্লাক্স গুলা আমার এই কুণ্ডলীর আশেপাশে এইভাবে প্রথমে কাছের গুলা এখানে এবং যেগুলা দূরে আস্তে আস্তে এইভাবে ছড়াইতে থাকবে, এবং দূরের গুলা আমার এই যে এইভাবে ফ্লাক্সটা পরিভ্রমণ করবে। ঠিক আছে, যেগুলা দূরে, কাছের গুলা তো এইখানেই ভ্যানিশ হয়ে যাচ্ছে যে এইটুকুর মধ্যেই। আর বাদ বাকি গুলা, যেহেতু এটা ম্যাগনেটিক কোর, আয়রনের কোর, তো এই পয়েন্ট দিয়ে আমার এসে সেকেন্ডারিতে একটা ইফেক্ট ফেলবে। ঠিক আছে, তো সেকেন্ডারিতে যে ঘটনাটা ঘটাবে, দেখুন প্রথমে আছে নর্থ পোল সাউথ পোল, এই যে এই অ্যাকশনটা সেকেন্ডারিতে ক্রিয়েট হবে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটাকে বলে। প্রথমে নর্থ পোল হবে, সাউথ পোল। ঠিক আছে, এর সাথে যদি আমরা একটা অ্যামিটার রাখি, তাহলে দেখবো যে এখানে একটা ইএমএফ জেনারেট হয়েছে। ঠিক আছে, প্রথমে নর্থ পোল সাউথ পোল, তারপরে আবার সাউথ পোল নর্থ পোল। এর মাধ্যমে এই যে এইখানে যেহেতু নর্থ পোল সাউথ পোল, পরের বার আবার সাউথ পোল নর্থ পোল, এর মাধ্যমে এই কুণ্ডলীতে একটা ইএমএফ জেনারেট হয়। সেম সিস্টেমে এই কুণ্ডলীতে একটা ইএমএফ জেনারেট হবে। তো এইভাবে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারিতে ভোল্টেজ পাই। তো এখন খেয়াল করে দেখুন যে এইখানে কিন্তু এই প্যাচটা বেশি এবং এইখানে কিন্তু প্যাচটা কম। ঠিক আছে, প্যাচটা কিন্তু প্রাইমারিতে বেশি আর সেকেন্ডারিতে কম। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে ই ইজ প্রপোর্শনাল টু এন। আমরা এই সম্পর্কটা একটু লিখতেছি, ই ইজ প্রপোর্শনাল টু এন। ঠিক আছে, তাহলে যেহেতু আমার প্রাইমারিতে এনপিটা এনএস এর থেকে বেশি, এনপি গ্রেটার দেন এনএস, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি সেটা। যেহেতু এনপিটা প্রাইমারিতে আমার টার্নস নাম্বারটা বেশি সেকেন্ডারি তুলনায়, অবশ্যই প্রাইমারি ভোল্টেজ বেশি হবে। অর্থাৎ এটা মেইনলি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে, স্টেপ আপ আর স্টেপ ডাউনের মধ্যে পার্থক্য হচ্ছে যেটা ভোল্টেজকে আপ করে সেটাকে বলা হয় স্টেপ আপ, সেকেন্ডারি ভোল্টেজকে আপ করে সেটাকে স্টেপ আপ, আর ডাউন করলে স্টেপ ডাউন। তো এটা আমরা দেখতে পাচ্ছি ইপিটা ইএস এর তুলনায় বেশি, যেহেতু প্রাইমারিতে টার্নস নাম্বার বেশি। তো আমাদের একই সাথে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী এতটুকু ডিসিশন আমরা পাইলাম। তো একই সাথে এইটাকে ব্যালেন্স রাখতে, অর্থাৎ এনার্জি কনজারভেশন ল, ঠিক আছে, বাংলায় বলে শক্তির নিত্যতা নীতি, সেটাকে যদি আমি ফলো করতে চাই, তাহলে অবশ্যই আমার প্রাইমারিতে পাওয়ার এবং সেকেন্ডারিতে পাওয়ারটা ইকুয়াল হতে হবে। দ্যাট মিনস আমাদের ইপিআইপি, আমি এই সাইডে লিখতেছি ইপি ইন্টু আইপি, প্রাইমারিতে ভোল্টেজ ইন্টু প্রাইমারিতে কারেন্ট, ইজ ইকুয়াল টু ইএস ইন্টু আইএস।
এটা কিন্তু সেম রাখতে হবে। অর্থাৎ আমি যদি একটু উপর নিচ করি তাহলে দেখুন ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি। অর্থাৎ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ই এর সাথে আবার আইটা ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক। দেখুন প্রাইমারি উপরে আছে কিন্তু এটার এই সাইডের উপরে আছে সেকেন্ডারি, অর্থাৎ ব্যস্তানুপাতিক। ই এর সাথে আইটা কারেন্ট ভোল্টেজ যত বেশি হবে কারেন্টটা তত কম হবে। ঠিক আছে, তো এই কারণে আমার এখানে ইপিটা ইএস এর থেকে যেহেতু বড়, তাহলে কারেন্টের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? অবশ্যই সেকেন্ডারিতে কারেন্টটা বেশি হবে প্রাইমারির তুলনায়। সেকেন্ডারিতে কিন্তু অবশ্যই কারেন্টটা বেশি হবে। তো সেকেন্ডারিতে যদি কারেন্ট আমার বেশি হয় তাহলে সেকেন্ডারি তারটা আপনি মোটা দিবেন নাকি চিকন দিবেন? আপনারাই বলুন। অবশ্যই কিন্তু তারকে মোটা দিতে হবে। কারেন্ট যত বেশি হবে তারের সাইজটা, তারের থিকনেস তত মোটা হইতে হবে। ঠিক আছে, অর্থাৎ এরিয়া এরিয়া তত মোটা হইতে হবে। অর্থাৎ সেকেন্ডারিতে যেহেতু কারেন্ট বেশি, তার কারণে সেকেন্ডারিতে কারেন্টের তারের সাইজটা একটু মোটা দেওয়া হয়েছে, এবং প্রাইমারিতে যেহেতু কারেন্ট কম, প্রাইমারিতে কারেন্টের তারের সাইজটা তার তুলনায় চিকন আছে। তো এটা হলো আমার ট্রান্সফরমারের মেইন অ্যাকশনটা, কিভাবে কাজ করে। তো আমাদের এখানে এই যে দেখুন এই ফ্লাক্সের কথা, ফ্লাক্সের কারণে মেইনলি কিন্তু ম্যাগনেটিক্যালি কানেকশনটা হচ্ছে। আর ম্যাগনেটিক্যাল কানেকশনের কারণে আমাদের কিন্তু এই যে এই অ্যাকশনটার কারণে ইএমএফ আমরা জেনারেট করতে পারতেছি। তো আমাদের কিন্তু এই আয়রন কোরের ভূমিকা অনেক বেশি। আর আয়রন দিয়ে দেওয়ার কারণেই হলো ম্যাগনেটিক সম্পর্কটা বিল্ড আপ করা প্রাইমারি এবং সেকেন্ডারি মধ্যে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এরপরের ভিডিওতেই আমি আলোচনা করার চেষ্টা করব আমাদের হিস্টেসিস লস, এডি কারেন্ট লস এবং লিকেজ কারেন্টের কারণে যে লসগুলো হয়, এই টপিকগুলো সম্পর্কে নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।